নমস্কার, আমি নয়ন রায়। একটা বেশ মজার ঘটনা যা আমি ইতিমধ্যে ক্যাপশনে দিয়েছি। তো মজার ঘটনা শুরু করার আগে আমি উলঙ্গ রাজার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি লেখা আমি পড়তে চাই, কবিতা, যেটা এই সমাজ জীবনের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, অনেকেরই মনে হবে। তো কবি বলছেন যে, কবিতাটা পড়ি, ভালো লাগবে। সবাই কবিতাটা পড়েছেন, বিভিন্ন সময় সন্ধিক্ষণে পরিস্থিতির মাখে হোক বা পাঁচপাতার মোড়ে হোক, তারাই কবিতা পড়েছেন। কবি বলছেন, সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে, সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে অন্তত থাকাটা কিন্তু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সে গল্পের ভেতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদ মস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবকই ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু যেই কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতর আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল, এ প্রশ্ন। কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো নির্জন নদীর ধারে কিংবা প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক। সে এসে হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? এটা এই কারণেই কবিতাটা পড়া, যে বাস্তবের সঙ্গে এই কবিতার মিল আছে। কারণ হচ্ছে যে, বাস্তবের মসৃণ পথে বাঁকে বাঁকে কবিতার নিজস্ব চিত্তে, নিজস্ব ভাবনায়, নিজস্ব উজাগরের মধ্য দিয়ে কবিতাটা লিখেছে। তাই আমার হেডলাইন ছিল যে, বর্ধমানের দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাস কি ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছেন? এটা স্বাভাবিক, এই প্রশ্নটা আসা স্বাভাবিক, কারণ একটি অডিও ভাইরাল হয়েছে। যে অডিও ভাইরাল হয়েছে তার সত্যতা অন্তত দ্য কোয়েরি যাচাই করেনি। দ্য কোয়েরি যাচাই করার কোনো কথাও নয়, কারণ আমার দায় নেই, আমার দায়িত্ব নেই। যখন দায় বা দায়িত্ব নেই, তাহলে স্বভাবতই এই কথাটা একবার শুনি দেওয়া দরকার আছে বলে আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে রে, বেশ মজার অডিও অডিও ভাইরাল, শুনুন। এবং হচ্ছে রে, যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছে, সে পরিস্থিতির বাঁকে বাঁকে এই অডিওটি বর্ধমান শহরে আলোচনা চলছে। আলোচনা এ কারণে চলছে যে, খোকন দাস, যিনি 4 তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনি একটি ফোনে কনভারসেশনে বলছেন যে আমিও বিজেপি। এই কথাগুলো যখন আসছে, খুব স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করবে যে, তাহলে লড়াইটা কিসের জন্য ছিল? এই লড়াই কার সঙ্গে কার ছিল? তাই আমিও বিজেপির নেতা বা বিজেপিতে আছি, এই দায়িত্ব কে নিয়েছে? এটাই ছিল প্রশ্ন। যে খোকন দাসকে ঘিরে বর্ধমান শহরের ঘূর্ণাবর্ত, যে খোকন দাসকে ঘিরে বর্ধমান শহরে আলোচনা, যে খোকন দাসকে ঘিরে কার্জন গেটে তার কার্যালয়, তার জলজল করা ছবি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবং তিনি পৌরসভাতে তার বসে থাকা তার অফিস এবং তার দোদণ্ড প্রতাপ মানসিকতা শহরের মানুষ বিভিন্ন সময় দেখেছে। শহরের মানুষ দেখেছে হরপ্পা মহেঞ্জোদারোর মতো রাস্তা খোঁড়া হয়েছে, যে রাস্তা এখনো খোঁড়া রয়েছে। বর্ধমান শহরের অমৃত প্রকল্পের জলের বিষয়ে প্রাক্তন বিধায়ক খোকন দাসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং বর্ধমান শহরে বামপন্থী হোক, ডানপন্থী হোক বা বিজেপি যারা করতেন,
তারা বিভিন্ন সময় শাসক দলের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের চোখ রাঙানির তাদেরকে সহ্য করতে হয়েছে। তাই একটি বক্তব্য খুব পরিষ্কার হয়েছে যে বিপ্লব দেব যখন নীলপুরে একটি সভায় এসেছিলেন, বলেছিলেন কোনো খোকন মাখনকে তারা ছাড়বেন না। বিভিন্ন সময় শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছিলেন এই কার্জন গেটের সভা থেকে। তাহলে তিনি কি বিজেপিতে নাম লেখাচ্ছেন? এবং আরেকটি নাম আলোচনায় উঠে আসছে, যিনি বাহুবলী, যিনি নির্বাচনের সময় যাকে গ্রেপ্তার করা হয়েছিল নারুগোপাল ভকত, এবং তাকে নির্বাচনের পর ফলাফলের পর তাকে মুক্ত করে, তিনিও কি বিজেপিতে আছেন? এটা আমার নয়, অনেকেরই প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে 15 বছর শাসন, কেউ কেউ বলে অপশাসন, আমি অপশাসন বলতে পারি না, কারণ আমি পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা একজন সাংবাদিক। আমার কাছে এই অডিওটি অত্যন্ত রহস্যময় লেগেছে এবং রহস্যবৃত্ত বলে মনে হয়েছে। এই বৃত্ত কারা তৈরি করেছেন, সেই বৃত্ত যারা তৈরি করেছেন বা মাকড়সার জাল যারা তৈরি করেছেন, তারাই বলতে পারবেন। আমার সরাসরি তার জন্য প্রশ্ন মৌমিতা বিশ্বাস মিশ্রা, যেহেতু আপনি বর্ধমান দক্ষিণের বিপুল ভোটে আপনি জয়ী হয়েছেন, আপনি কি জানেন যে প্রাক্তন বিধায়ক খোকন দাসের একটি অডিও ভাইরাল হয়েছে এবং তিনিও বিজেপি নেতা বা কর্মী বলে দাবি করছেন? তাহলে দুধে আর ঘোলে যদি এক হয়ে যায়, তাহলে লড়াইটা কিসের জন্য ছিল? লড়াইটা ছিল তৃণমূল কংগ্রেসের অপশাসন, দুর্নীতি বিরুদ্ধে, চাকরি থেকে গণবন্টন ব্যবস্থা এবং পুরনিয়োগে, যা সুজিত বসু গ্রেপ্তার হয়েছেন, এবং বর্ধমান বিশ্বতে আর্থিক দুর্নীতি, পৌরসভাতে আর্থিক ফান্ডের অবস্থা খারাপ। এই সমস্ত বিষয়ে বিভিন্ন সময় আপনারা রাস্তা কাঁপিয়েছেন, মিছিল করেছেন, কখনো পুলিশ কখনো প্রশাসন সেই সময় আপনাদেরকে সহযোগিতা করেনি, অনুমতি দেয়নি। এবং শহরে একটা রবিনহুড স্টাইলে ব্যাটিং করতেন প্রাক্তন বিধায়ক খোকন দাস। তাই তার অডিও ভাইরাল যদি মৌমিতা বিশ্বাস মিশ্রর কানে পৌঁছায়, বিধায়িকা, নিশ্চয়ই প্রশ্ন উঠবেই, প্রশ্ন তুলবেই অনেকে। একজন সাংবাদিক হিসাবে কাজ হচ্ছে যে পোস্টমর্টেম করা, একটা তুল্যমূল্য বিচার করা, একটা আলোচনার মধ্য দিয়ে নিয়ে যাওয়া। কারণ হচ্ছে যে শাসকের বিরুদ্ধে লড়াই ছিল এবং যাদের মূল ইস্যু ছিল অপশাসন, দুর্নীতি, এবং সেই দলের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন হয়ে যাওয়া বিধায়ক 4 তারিখের পর আজকে 12 তারিখ, 8 দিনের মাথায় তিনি দাবি করছেন যে তিনি বিজেপিতে আছেন বা বিজেপির নেতা বা কর্মী। আমি যেহেতু অডিও ভাইরালটা সবাই শুনেছেন, আর এই অডিও ভাইরালের সত্যতা দা কোয়েরি যাচাই করছে না, এটা আমার দায়িত্ব না বা দায়ও না। তাহলে যারা বিভিন্ন সময় এই ভারতীয় জনতা পার্টিকে কণ্ঠরোধ করেছিলেন গণতান্ত্রিকভাবে, বিধানসভাতে বারবার শুভেন্দু অধিকারী যখন এলওপি ছিলেন বলছিলেন, তাহলে মিলছে কি কোথাও? এই প্রশ্ন উঠছে। এই প্রশ্ন বর্তমান শহরে যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, যারা বলছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি হয়েছে, ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারি, সঠিক সময় পরীক্ষা হয়নি, এবং বর্ধমান শহরে খোকন দাস যিনি যখন প্রাক্তন হয়ে গেছেন, তার দপদপানিতে বর্ধমান শহরের পরিস্থিতি পরিবেশ কি ছিল, এটা অন্তত মৌমিতা বিশ্বাস মিশ্র তিনি ভালো জানেন। এবং জানেন যে পূর্ব বর্ধমান জেলার যিনি বিজেপির সভাপতি অভিজিৎ তা তিনিও জানেন বর্ধমান স্টেশনে যে দাদাগিরি এবং যেভাবে লুপ্তরাজ চলতো তা কার্যত ডিমোলাইজ করেছে, যেহেতু রেলের অর্ডার আছে। এগুলো তো ঘটনা বর্ধমান শহরে বহমান ছিল। তাই আমারও সাংবাদিক হিসাবে কৌতূহল, আমিও তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ রাজা কবিতাটা পড়লাম, তাই রাজা তোর কাপড় কোথায়, এই প্রশ্নটা স্বাভাবিক। একটা সৌজন্য ব্যাপার নয়, একটা পর্দা থাকে তো, যে যদি এটা হয় যে 4 তারিখ পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেস, আর 12 তারিখে এসে বলছেন 12ই মে তিনি বিজেপিতে, আমিও বিজেপি করি বা বিজেপিতে আছে, যাই হোক হোয়াট এভার ইট মেবি, এটা তার ওয়ার্ড। তাই রাজ্যের যে বিজেপির যে সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছেন বারবার করে, যে কোনো তৃণমূল কংগ্রেসের নেতা হোক, মন্ত্রী হোক, প্রাক্তন বিধায়ক হোক, দলে তাদের ঠাঁই হবে না। তাহলে এই অডিও সত্যতা যাচাই করবে কে? এই অডিও সত্যতা যাচাই করবেন এখানকার বিধায়িকা ম্যাডাম, আপনি নিশ্চয়ই যাচাই করবেন, মৌমিতা বিশ্বাস মিশ্র এবং জেলার সভাপতি অভিজিৎ তা। আর সত্যতা যাচাই করার দায়িত্ব হচ্ছেন রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব না এই অডিও সত্যতা যাচাই করা, কারণ এই ছোট ছোট বিষয়ে তিনি খণ্ডবাদ করা তার কাজ নয়। যে বিধানসভাতে আলোচনা হতো, লড়াই হতো, বিরোধীদেরকে বিভিন্ন সময় এই এলওপিকে বহুবার সাসপেন্ড হতে হয়েছে, এবং আমি তো বিধানসভায় বহুবার দেখেছি ঘটনাগুলো, দীর্ঘ জীবনের বিধানসভা কভারেজ এখনো করি বলে আমি জানি এগুলো। এবং শহরের যে
মানুষের কথা বলার যে অধিকার, যা কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিল। শহরের সুশীল সমাজ প্রতিবাদ করতে গেলে সমস্যায় পড়তে হতো। চাকরি চুরি থেকে শিক্ষা চুরি, দুর্নীতি এবং মেডিকেল সিস্টেমে দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে বর্ধমানে যা হয়েছে, আশা করি অন্তত তার শ্বেতপত্র প্রকাশ করবেন। বহুবার বলেছেন বর্ধমানের পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা। আশা করি ম্যাডাম আপনিও, মৌমিতা বিশ্ব মিশ্র আপনিও এই গোটা দুর্নীতি বর্ধমান দক্ষিণে যা হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করে মানুষ জানতে চাইছে যে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির পরিমাণটা কত, কিভাবে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সঙ্গে শাসক দলের নেতারাই ইনভলভমেন্ট কিভাবে আছে, এবং কিভাবে চাকরি হয়েছে, এই চাকরির বিষয়গুলো। বর্ধমান পৌরসভাতে কিছু চাকরি হয়েছে, সেগুলোর কিভাবে হয়েছে। সুডা ট্রেনিং প্রাপ্ত ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে, তার শ্বেতপত্র। টাউন হলের যে সৌন্দর্যায়ন হোম থিয়েটার করেছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা, এই সমস্ত প্রশ্নগুলো আসবেই। তাই রাজনীতিতে সব সম্ভব বলে একটা কথা আছে যে পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি। সেই পসিবল ইন্ডাস্ট্রিতে কি খোকন দাস প্রাক্তন হয়ে যাওয়ার পরেও তিনি কি তার সাম্রাজ্য ধরে রাখার জন্য তিনি বিজেপিতে যোগ দিতে চাইছেন? এটা জনান থেকে শোনা যাচ্ছে। এটা শোনা যাচ্ছে জনান থেকে যে নারুগোপাল ভগত, যার বিপুল সাম্রাজ্য বর্ধমানে, যিনি কাউন্সিলর, তিনিও কি নাম লেখাচ্ছেন? এটা আমি বলছি না, এটা মানুষের, শহরে যারা বসবাস করেন, যারা ট্যাক্স দেন, যারা শহরের বোদ্ধা মানুষ, তারা এই প্রশ্নগুলো করছে। তাহলে গণতন্ত্রের লড়াই থাকে শাসক বিরোধী। তিনি 4 তারিখ পর্যন্ত তিনি ছিলেন শাসক, এখন তিনি বিরোধী, এখন তিনি প্রাক্তন। তাই নিজের সম্মান বা মান বা নিজের সাম্রাজ্য বাঁচাবার জন্য কি ভাবনা, পরিকল্পিত ভাবনা, এটাকে ভাসিয়ে দেওয়া হলো যাতে আলোচনা হতে পারে। এরকম ঘটনা পশ্চিমবঙ্গে অনেক আছে। 21-এর নির্বাচনের সময় দেখেছিলাম ঢল নেমেছিল, তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতা মন্ত্রী চার্টার বিমানে চলে গেছে। এবারে সেটা হবে না তো? শ্রমিকবাবু যে কথা বলছেন সেটা বাস্তবায়ন হবে তো? কারণ দিকে দিকে কিন্তু বিভিন্ন বাড়ি ভাঙার ঘটনা, এক একটা অত্যাচারের রম্য রচনা তৈরি হচ্ছে, যে রম্য রচনা গুলো মানুষ তৈরি করছে, লিখছেন তারা। তাই শাসক যারা ক্ষমতায় থাকবেন তারা অন্তত সভ্যতা শৃঙ্খলা এটা বজায় রাখবেন, যেন নিরীহ মানুষ বলি না হয়ে যায়। আর গণতন্ত্রে বিরোধী দল থাকবে। আপনারা একদিন বিরোধী ছিলেন, আজ আপনারা শাসক। তাই যখন আপনারা বিরোধী ছিলেন তখন পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, এখনো পোস্টপোল ভায়োলেন্সটাকে শব্দটাকে না দিলেও কিন্তু ঘটনা ঘটছে। যাই হোক, বর্ধমান শহরের যিনি কাণ্ডারি ছিলেন এক সময়, যার শহরে বড় বড় হোর্ডিং ছিল, ফ্লেক্স ছিল, কার্জন গেট থেকে শুরু করে গোটা শহর জুড়ে, হ্যাঁ আমরাই জিতবো, এবার জিতবে বাংলা, সেই বাংলার যিনি এখানকার কাণ্ডারি দাবি করেন, তিনি কি বিজেপিতে নাম লেখাবেন? এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠে আসছে বলে আমার খুব সন্দিহান বসে, বা কিছুটা কৌতূহল বসে বলতে পারেন। সাংবাদিক হিসাবে কৌতূহল থাকবেই যে খোকন দাস প্রাক্তন হয়ে যাওয়ার পরও তিনি নিজেকে ধরে রাখার জন্য তার সাম্রাজ্য হোক, তার আধিপত্য হোক, তার প্রভাব হোক, তার প্রতিপত্তি হোক, তার কর্মী হোক, তার সমর্থকদের নিয়ে বিজেপির স্রোতে গা ভাসাবেন। তাহলে বিজেপি যারা আদি তারা কি করবে? আরেকটা কথা বলি, 90 দশকের শুরু, তখন হেরিকেনের চল ছিল। আমরাতলা গলি, এ রাজ্যে তখন দায়িত্বে ছিলেন ডক্টর বিষ্ণুকান্ত শাস্ত্রী। সেদিন বিজেপির এত বারবারন্ত ছিল না, বিজেপি সমৃদ্ধ হয়নি তখন পশ্চিমবঙ্গের মাটিতে। সে আমরাতলার গলি সিঁড়ি ভেঙে ওঠা, সেই সময় ডক্টর বিষ্ণুকান্ত শাস্ত্রীর হেরিকেন জেলে মিটিং করা, অনেকে সাক্ষী, যারা প্রবীণ, যারা বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, এরা জানেন, তথাগত রায়, এরা প্রত্যেকেই জানেন যে বর্ধমানের আমরাতলা গলিতে বিজেপির যে পার্টি অফিস ছিল সেটা এখনো কি অবস্থায় জানি না। আজকের যারা বিজেপি করছেন তারা কি জানেন? কারণ আমি সাংবাদিকতার নিরিখে যখন দেখেছি, তাহলে আমিও আমার চোখকে নিশ্চয়ই চোখ তো আমার মিথ্যা কথা বলতে পারে। যাই হোক, মানুষ পরিবর্তন চেয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু যাদের বিরুদ্ধে পরিবর্তন তারাই যদি পরিবর্তনের নতুন পরিবর্তনের স্রোতে গা ভাসাতে চান, মধু যদি তারা খেতে চান এবং নিজেকে ধরে রাখা, নিজের সাম্রাজ্য ধরে রাখার ব্যাপার থাকে, তাহলে উলঙ্গ রাজার কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী ঠিকই লিখেছেন, ভুল কিছু লেখেননি। যদি আমি ভুল বলি আপনারা কমেন্টস করবেন। অনেকে দেখছি আমাকে আবার বলছেন যে আমি তৃণমূল কংগ্রেসের দলদাস, এটা দেখছিলাম একজন। আমি কোনোদিন কারো দলদাস ছিলাম না,
না, আমি আজও দলদাস। আমি শুরুতেই বলছি যে সরকারের বিভিন্ন ভূমিকা আমি তুলে ধরবো, কিন্তু যখন খোকন দাসের নাম উঠে আসবে প্রাক্তন বিধায়ক, তখন একজন সাংবাদিক হিসাবে, নির্ভেজাল সাংবাদিক হিসাবে, আমি আমার দর্শন, আমি আমার চোখ, আমার বোধ বুদ্ধি, আমার যে বাচনভঙ্গি, তথ্য নির্ভর, তথ্য উপর দাঁড়িয়ে সে কথাগুলো বলবোই, যে ডাল মে কুচ কালা নাকি সব কুচ কালা। যদিও এটা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছিলেন। তাই সব কুছ যদি কালা হয়, তাহলে বলতে হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে একজন সাংবাদিক হিসাবে, বিশ্লেষকের জায়গা থেকে মনে হয়েছে। আমি বিজেপিকে প্যাসেজ দিচ্ছি বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছি, এরকম ব্যাপারটা আবার নয়। এটা শুনেছি, ফোনটা আমি শুনেছি, শোনার পরে এই প্রতিবেদন আপনাদেরকে রাখলাম। যদি পছন্দ হয় বলবেন, না পছন্দ হলেও মতামত দেবেন। আপনাদের কমেন্টস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার এই আমাদের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আহ, এই মুহূর্তে যারা যারা বলছেন যে বিভিন্ন শাসকের বিরুদ্ধে, তৎকালীন শাসকের বিরুদ্ধে যে সমস্ত সাংবাদিকরা ছিলেন, তাদের মধ্যে আমার ছবি নেই, না থাকাটাই স্বাভাবিক, যেহেতু আমি কলকাতা থেকে 120 কিলোমিটার দূর থাকি। আর আমি নিজের প্রচার সম্পর্কে একটু খুব সিরিয়াস থাকি। আমি নিজের প্রচার চাই না। আমি মনে করি যে মানুষের কথা আমি বলছি কিনা, আমি দলদাস নই, আমি মানুষের কথা যদি বলতে পারি, মানুষ যদি আমাকে মনে রাখে, তাহলে আমি আজ না হোক কাল একদিন আমার লক্ষ্যে পৌঁছবো, এটা বলতে পারি। তাই প্রাক্তন হয়ে যা বিধায়ক খোকন দাস যদি বিজেপিতে আসে বা আসতে চান, সেটা নেবেন কি নেবেন না সেটা ভারতীয় জনতা পার্টি ঠিক করবেন। আমি তো ভারতীয় জনতা পার্টির এজেন্ট নই, বা আমি তো কর্মী নই, আমি সাংবাদিক। আমার এটা মনে হয়েছে, এটা আলোচনার দরকার, সেটা আমি করলাম। নমস্কার, আমি নয়ন রায়।